হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলেই জানো ভিএসও লেয়ার 2 এক্সাম তোমাদের আগস্ট মাসে কন্ডাক্ট হতে চলেছে। তো তার জন্য এখন দরকার কি বেশি বেশি প্র্যাকটিস, তাই না? তো দেখো সেই প্র্যাকটিসের জন্যই তোমাদের কিছু ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। শুধুমাত্র প্র্যাকটিস নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াসে এসেছে এবং যেমন প্রশ্ন তোমাদের প্রিভিয়াসে এসেছে, যেমন লেভেলের প্রশ্ন এসেছে, সেই ধরনের প্রশ্নই কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা সকলেই কি জানি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা কি জানি, বাহু। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু গণিত √2। তাহলে এই বাহু গণিত √2 এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই বাহু গণিত √2 সমানই আমাদের কত বলে দিয়েছে, 12 গণিত √2 বা 12√2, তাই না? 12√2। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে অ্যানসারে কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এখানে লিখছি। ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, তাই না? বাহু স্কয়ার। আর একটাও ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা আমি তোমাদের লাস্টে বলছি। সেটা হচ্ছে শর্ট ট্রিক, যে ওই শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা ডাইরেক্ট কর্ণ থেকে ক্ষেত্রফল বের করতে পারবে। প্রথমে বেসিক জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি বাহু গণিত √2 দিয়েছে, তাহলে আমি যদি এই √2 কেটে দিই, কেটে যাবে তো সমান এদিক ওদিক, তাহলে বাহু সমান কত বেরিয়ে যাবে বলো? বাহু সমান বেরিয়ে যাবে হচ্ছে 12, তাই না? বাহু সমান বেরিয়ে যাবে 12। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে হচ্ছে এটা কত স্কয়ার, 12 স্কয়ার। তাহলে 12 স্কয়ার মানে কত হয়ে যাচ্ছে আমাদের, 144। তো এখানে 144 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার স্যার শর্ট ট্রিকটা কি, এই ট্রিকটা সকলে বুঝতে পারলে। ফর্মুলা ধরে করলাম, ওটাও ফর্মুলা ধরেই করব, কিন্তু ডাইরেক্ট কর্ণ থেকে আমরা এখানে বাহু বের করলাম, তারপর বাহু থেকে ক্ষেত্রফল বের করলাম। কিন্তু শর্ট ট্রিকে আমরা ডাইরেক্ট কর্ণ থেকে ক্ষেত্রফল বের করব। সূত্রটা দেখো, যখন কর্ণ দেওয়া থাকবে এবং তার ক্ষেত্রফল বের করতে হবে, তখন আমরা কি করব, তখন তোমাদের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে, তখন ক্ষেত্রফল কি হয়ে যাবে, 1/2 ইন্টু কর্ণের স্কয়ার হোল স্কয়ার। বোঝা গেছে? তাহলে এখানে 1/2 আমরা বসিয়ে দিলাম, গণিত কর্ণ কত বলে দিয়েছে, 12√2। তাহলে 12√2 বসিয়ে দাও, এটাকে স্কোয়ার করে দাও। তাহলে এবার কাটাকাটি করবো আমরা। তাহলে ওটাকে যদি স্কোয়ার করি, তাহলে 12 স্কোয়ার করলে কত হয়ে যাবে, 144। গণিত √2 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, এটা বেসিক ধারণা, কিন্তু √2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 2। তাহলে এই 2 আমরা কেটে দিলাম, কত চলে এলো আমাদের, 144 অ্যান্সার চলে এলো। তো 144 বর্গ সেমি অ্যান্সার চলে এলো আমাদের। তাহলে দেখো দুটো পদ্ধতিতে আমাদের কি আসছে, একই অ্যান্সার আসছে। তাহলে আমরা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। এবং এই ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এদের পরিসীমা, ক্ষেত্রফল, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ভিএসও লেয়ার 2 এক্সামের প্রিভিয়াস ইয়ার এসেছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 2025 সালেও আসতে পারে। এবং এই ধরনের প্রশ্নগুলোই আমরা মক টেস্ট পেপারে দেওয়ার চেষ্টা করছি। যারা এখনো মক টেস্ট ব্যাচ নাওনি, আজ থেকেই মক টেস্ট ব্যাচ স্টার্ট হচ্ছে। তো যারা চাইছো মক টেস্ট ব্যাচটা নিয়ে নিতে পারো। কিভাবে নেবে দেখো, আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি, 6294958113। এই নাম্বারে কন্ট্যাক্ট করে মক টেস্ট ব্যাচ নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো দেখো এটা আশা করছি বুঝতে পেরেছো, দুটো ফর্মুলাতে একই অ্যান্সার এলো। পরের অঙ্ক কি আছে দেখো, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। এটা বিভাজ্যতা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নও তোমাদের এক্সামে, লেয়ার 2 এর এক্সামে ভিএসও এসেছে। দেখো কি বলেছে, 6a106 এরকম একটা সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যাটি বলেছে 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে এখানে এই a এর ভ্যালু যেটা আছে না, এই a এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো 11 এর বিভাজ্যতা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে 11 এর বিভাজ্যতার নিয়ম কি। তো আমি তোমাদের বলে রাখি, যে দাঁড়াও আমি প্রথমে এটা লিখে নিই। প্রথমে 6a106, 11 বিভাজ্যতা করতে গেলে আমাদেরকে আগে এক ঘর বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো যোগ করে নিতে হবে। দেখো 6 এর সাথে 1 যোগ করতে হবে a বাদ দিয়ে, আবার 1 এর সাথে 0 বাদ দিয়ে 6 যোগ করতে হবে, আবার নিচের গুলো যোগ করতে হবে। হলো? তাহলে 6 আর 1 7, আর 6 কত হয়ে যাচ্ছে আমার এদিকে, 13 হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার এর সঙ্গে 0 যোগ করে a হয়ে যাচ্ছে। এবার স্যার 11 বিভাজ্যতা বলেছে, আমি তো যোগ করে নিলাম। এবার কি করব দেখো, এবার তোমার এখানে কত বেরিয়েছে বলো, 13, ঠিক আছে 13। তাহলে এখানে আর একটা সংখ্যা তো হওয়ার কথা, বা এই এর ভ্যালুটা তো হওয়ার কথা, এর ভ্যালুটা দরকার। তো এর ভ্যালুটা তোমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে সেটা
যদি এই 13-র সাথে বিয়োগ করা হয় তাহলে 13-র মানটা হয় 11 আসতে হবে, না হলে 0 আসতে হবে। ঠিক আছে, যাতে এ যেটা ভ্যালু আমরা বসাবো সেই এর ভ্যালুটা যেটা হবে সেই এর ভ্যালুটাকে যদি আমরা 13-র সাথে কি করি বিয়োগ করি, তাহলে যেন তার ভ্যালুটা হয় 11 হতে হবে, না হলে 0 হতে হবে। তো কোনটা বেটার হবে? 13 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের একটা কি চলে আসতে পারে, 11 চলে আসতে পারে। আবার 13 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত চলে আসতে পারে, 0 আসতে পারে। তাহলে আমাদের হয় এর ভ্যালু 2 হবে, না হলে এর ভ্যালু 13 হবে। তো এবার আমরা অপশনের দিকে লক্ষ্য করব, এর ভ্যালু কি আছে। দেখো এর ভ্যালু 13 কোথাও দেখতে পাচ্ছ, নেই, শুধু কিন্তু 2 আছে। দেখো অপশন বি তে আমাদের 2 আছে, তাই অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, 11-র ক্ষেত্রে আমরা কি করব, অল্টারনেটিভ সংখ্যাগুলোকে যোগ করব। একবার উপরে অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করবো, একবার নিচের গুলো যোগ করবো। তাহলে উপরে গুলো যোগ করে আমার এলো 13, এখানে এ আর 0 যোগ করে এ। তাহলে এর ভ্যালু আমাকে এমন কিছু একটা সংখ্যা বসাতে হবে যাতে কি করা যায়, যে 13-র সাথে সেটা বিয়োগ করলে হয় সেটা 11 আসতে হবে, না হলে সেটা 0 আসতে হবে। তো আমরা যদি 13-র সাথে 2 বিয়োগ করে দিই না, তাহলে 11 চলে আসছে। তো সিম্পল জিনিস। আবার 13-র সাথে যদি 13 বিয়োগ করে দিই তাহলে 0 চলে আসছে। তাহলে হয় এর যেটা ভ্যালু হবে সেটা 2 হবে, না হলে 13 হবে। এবার অপশনের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখতে পাচ্ছি কোনো অপশনে 13 নেই, 2 আছে, তাই 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের বিভাজ্যতা থেকে কিন্তু অঙ্ক তোমাদের লেয়ার 2 তে এসেছে। যদি পুরো বিভাজ্যতার চ্যাপ্টার নিয়ে ডিটেলস ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বিভাজ্যতার নিয়ম নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? তো দেখো এবার কি বলেছে, কোন 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, এই ধরনের প্রশ্নটা তোমাদের ত্রিভুজ চ্যাপ্টার থেকে দিয়েছি আমি, বা তোমরা মেনসুরেশন পরিমিতির পাঠ থেকেও বলতে পারো। আমি আগেও তোমাদের বললাম যে বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র এই ধরনের জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো দেখো বলেছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে আমাকে 48 সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল মানে কত হবে? এই মেনসুরেশন বা পরিমিতি চ্যাপ্টারগুলো করার জন্য তোমাদের কিন্তু ফর্মুলা বা সূত্র মাস্ট, এটা মেমোরাইজ থাকতে হবে। যাদের মেমোরাইজ নেই দেখবে তোমাদের ক্লাস 9-এর বইয়ে এই সমস্ত চ্যাপ্টারের বা সূত্রগুলো বা ফর্মুলাগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো, বা ফর্মুলা সংক্রান্ত ডিটেল ক্লাস চাইলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো দেখো কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাকে বলে দিয়েছে 48 সেমি। তো আমরা যদি জানি কি যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি আমাকে বলো তো? সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহু। ঠিক আছে, কি বললাম? 3 ইন্টু বাহু। তো আমার পরিসীমা কত বলে দিয়েছে বলো? পরিসীমা আমাকে বলে দিয়েছে 48, তাহলে পরিসীমার জায়গায় আমি বসিয়ে দিলাম কত, 48 সমান, এখানে আমাকে 3 বলে দিয়েছে, কিন্তু আমি বাহুর মানটা জানি না। জানি না। পরিসীমা কিন্তু আমি জানি কত, 48। আমি এখানেই বলে দিয়েছি আমাকে এই ত্রিভুজের পরিসীমা 48 সেমি, 3 ইন্টু বাহু। তাহলে আমাকে বের করতে হবে কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দেখো ক্ষেত্রফলের, যদি আমরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখি, তো সেখানে হয়ে যাবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো আমরা মাস্ট কি বুঝতে পারছি, আমাদেরকে বাহু বের করতে হবে। পরিসীমা বলে দিয়েছে, সেখান থেকে বাহু বের করতে হবে। বাহু বের করলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো দেখো তাহলে আমরা যেটা বলে দিয়েছে অঙ্কে আমরা সেটা ভ্যালু পুট করে নিয়েছি। এবার আমরা যদি বাহুটাকে বের করতে যাই, তাহলে বাহুটাকে যদি সমানের এই দিকে নিয়ে চলে আসি, তাহলে ওই দিকে এটা কি হয়ে যাবে, 48/3 হয়ে যাবে না? তাহলে আমাদের বাহু কত বেরিয়ে যাবে, 16 হয়ে যাবে। এটা এদিকে গুণ আকারে ছিল, দিয়ে গেলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে 48/3, তার মানে আমরা কত হয়ে গেল, কাটাকাটি যদি করি বা ভাগ করি তাহলে 16 চলে আসছে। ব্যাস, আমাদের বাহু বেরিয়ে গেল। এবার আমরা ক্ষেত্রফল সহজেই বের করে নিতে পারবো। তো √3/4 ইন্টু এখানে আমাদের 16 স্কোয়ার আছে, তার মানে কি 2 16, তাই না? 16 স্কোয়ার মানে কত, 2 16। আমি যদি 16 স্কোয়ার 256 লিখে দিতাম তাহলে আমাদের আবার কাটাকাটি করতে বা ক্যালকুলেশন করতে টাইম লাগতো। ধরো 4 স্কোয়ার মানে কি, যারা এটা বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি, 4 স্কোয়ার মানে কি 16, তার মানে কি 2 4-এর গুণফল, তাই না? বোঝা গেছে তো? এটা যারা বুঝতে পারছিলে না, শুধু সেইভাবেই আমি লিখলাম যে 16 স্কোয়ার সমান 16 গুণিত 16। তাহলে এবার এটাকে আমরা ভেঙে দিচ্ছি, যে 4 4 16। একদম বেসিক থেকে বোঝাচ্ছি, যারা কিছুই জানো না মেনসুরেশনের ব্যাপারে সমস্ত বুঝে যাবে। তো 4 4 16, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কত, 16 4 64। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত, 64√3। ব্যাস, 64√3। ক্ষেত্রফল যেহেতু বলেছে তাহলে বর্গ সেমি। বলো বোঝা গেছে? সেম জিনিস, শুধু সূত্র জানলেই আমাদের প্রশ্ন বেরিয়ে যাবে, কিন্তু সূত্র, কোন সূত্রটা কোন জায়গায় প্রয়োগ করতে হবে বা প্রযোজ্য, এই জিনিসটা আমাদের জানতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো ত্রিভুজের পরিসীমা আমাকে বলে দিয়েছিল, তাই না? তো ত্রিভুজের পরিসীমা যদি বলে দেয়, পরিসীমার সূত্র কি, 3 ইন্টু বাহু।
বা বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা আমার কত বলেছে 48 ইন্টু 3 ইন্টু বাহু, তাহলে বাহু বের করবো। তাহলে বাহুটা যদি সমানের এদিকে নিয়ে চলে আসি, এদিকে 48টা ওদিকে চলে গেলে ভাগ আকারে চলে যাবে, তাহলে 48/3 হয়ে গেল 16। বাহু পেয়ে গেলাম। ক্ষেত্রফলের সূত্র কি স্যার? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ব্যাস। তাহলে √3/4 ইন্টু 16 যদি হয় বাহু স্কোয়ার, তার মানে এবার কাটাকাটি করলাম, আমাদের চলে এলো 64, আর এখানে 3 ছিল, তাহলে 64√3। ব্যাস, আমাদের আনসার বেরিয়ে গেল। বোঝা গেছে? আশা করছি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো দেখো পরের প্রশ্ন কি আছে। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন কি আছে। বলেছে একটি টিভির ওপর 5% ছাড় দিলে টিভির দাম হয় 9,595। তাহলে পূর্বের দাম কত ছিল? তোমরা বুঝতেই পারছো, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। তো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, এবং এই বছর অর্থাৎ 2025 সালেও আসবে, এবং আমাদের মক টেস্টে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। তো যারা এখনো মক টেস্ট ব্যাচ নাওনি, তারা এই 6294958113 এই নাম্বারে কল করে অবশ্যই মক টেস্ট ব্যাচটা নিয়ে নাও। একটা কথাই মাথায় রাখবে, তোমরা হয়তো প্র্যাকটিস করছো বাড়িতে, প্রচুর প্র্যাকটিস করছো, কিন্তু কোন ওয়েতে প্র্যাকটিস করবে বা কোন লেভেলে প্র্যাকটিস করবে, কি ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে, এই জিনিসটা কিন্তু অনেকেই জানো না। তো সেটা কিন্তু তোমরা মক টেস্টের প্রশ্ন দেখলে একটা ধারণা পেয়ে যাবে, বা কি ধরনের প্রশ্ন প্র্যাকটিস আমরা করাচ্ছি সেগুলো দেখলে ধারণা পেয়ে যাবে। তো তার জন্য তোমরা মক টেস্ট ব্যাচটা অবশ্যই নিতে পারো। ঠিক আছে? যারা চাইছো মক টেস্ট ব্যাচটা নেবে, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আজ থেকে আমাদের মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে। তো যারা চাইছো মক টেস্ট ব্যাচ নেবে, অবশ্যই এই নাম্বারে কল করে মক টেস্ট ব্যাচ নিয়ে নিতে পারো। ঠিক আছে? তো দেখো এই প্রশ্নটা দেখো তাহলে কি বলেছে। একটি টিভির ওপর 5% ছাড় দিলে টিভির দাম হয় 9,595। অর্থাৎ আমি কি বলেছিলাম তোমাদেরকে, 5% ছাড় দিয়েছে, তাহলে টোটালটা কত? পার্সেন্টেজ টোটাল, তার মানে হচ্ছে স্যার টোটাল আপনি বলেছিলেন পার্সেন্টেজের ক্ষেত্রে টোটাল মানে 100%। ওকে, ব্যাস স্যার মিটে গেছে। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5%। স্যার ছাড় মানে তো বিয়োগ, তাহলে 100 থেকে 5% যদি আমি বাদ দিয়ে দিই কত থাকবে? 95%। স্যার থাকছে তো? আমাকে কত পার্সেন্ট ছাড় দিতে বলেছে? 5%। টোটালটা কত? পার্সেন্টেজের ক্ষেত্রে টোটাল মানে 100, তাহলে 100 থেকে যদি আমি 5% বাদ দিয়ে দিই কত হচ্ছে? 95%। স্যার সেই 95% সমানই তো আমাকে বলে দিয়েছে কত? 9,595, তাই না? 95% মানেই তো ওটা আমাকে বলে দিয়েছে 9,595। তাহলে 1% সমান কত আমরা বের করে নেবো? 1% সমান যদি আমরা বের করি, তাহলে 95 একে 95, এখানে 0, এখানে 1, 101 হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা এখানে 100% এর মান বের করে নেবো। তাহলে 95% এর মান ওটা গেল, 1% এর মান এটা গেল, তাহলে 100% এর মান কত হয়ে যাবে? এখানে 100, তারপরে দুটো 0, তাহলে এটা 100% এর মান হয়ে গেল। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? দেখো আরেকবার বলে দিচ্ছি আমি, টোটাল কত? টোটাল পার্সেন্টেজের ক্ষেত্রে 100%, সেই 100% কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5% ছাড় দিয়েছে। তাহলে 100 থেকে যদি 5% ছাড় দেয়, তাহলে স্যার কত আছে এখনো বাকি? 95%। তাহলে সেই 95%টাই এখন বর্তমানে টিভির দাম। তাহলে 95% মানেই যদি 9,595 হয়, তাহলে স্যার 1% মানে 101, তাহলে টোটাল মানে 100 মানে কত হয়ে যাচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,100। অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই 10,100ই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন কি বলেছে। 5 নম্বর প্রশ্ন টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিয়েছি। কি বলেছে? এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে ওয়াই কাজটি একা 9 দিন করলো, তাহলে বাকি কাজ এক্স কত দিনে করলো? তাহলে আমি এটা সিম্পল, আমি এলসিএম মেথডে তোমাদের শিখিয়েছিলাম। তো যারা এলসিএম মেথডে করবে তারা এইভাবে করবে। এখানে এক্স ওয়াই, এবার এক্স বলেছে কত দিনে? 20 দিনে, ওয়াই বলেছে 12 দিনে। এটা আমরা লিখে নিলাম যে কে কত দিনে বলেছে, এক্স 20 দিনে, ওয়াই 12 দিনে। তাহলে এবার 20 ও 12 এলসিএম নেবো। 20 ও 12 এলসিএম কত হয়ে যাবে? 60 বা 60। তাহলে 20 3 60, 12 5 60। তাহলে 20 ইউনিট কত হয়ে যাচ্ছে? 3 ইউনিট, আর 12 ইউনিট হয়ে যাচ্ছে 5 ইউনিট। অর্থাৎ 20 একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, 12 একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, তাই তো? এটার মানে এটা। তাহলে কি বলেছে? ওয়াই কাজটি একা 9 দিন করলো। তাহলে ওয়াই কদিন কাজ করেছে? 9 দিন। ওয়াই এর ইউনিট কত? 5 দিন। সে একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 9 দিনে কত করবে? 9 গুণিত 5 মানে হয়ে যাচ্ছে কত? 45, তাই না? 9 গুণিত 5 মানে 45। তাহলে সেই কাজটা টোটাল কত কাজ ছিল? 60, কত করে ফেলেছে? 45। তাহলে বাকি আছে কত? 15 ইউনিট কাজ বাকি আছে তো, তাই না? তো 15 ইউনিট কাজটা যদি বাকি থাকে, তাহলে 15 ইউনিট কাজটা কে করবে? এবার এক্স করবে বলেছে। তাহলে এক্স এর ইউনিট কত বা এফিসিয়েন্সি কত? এক্স এর এফিসিয়েন্সি হচ্ছে 3, অর্থাৎ সে একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে সে 5 দিনে কত করবে? 15 ইউনিট কাজ করবে, কারণ 3 5 15।
বলো বোঝা গেল না বোঝা গেল না? আবার বলছি দেখো, x 20 y 12, তাহলে x এবং y এর কত দিন বলেছে আমরা লিখে নিলাম। এবার তাদের এফিসিয়েন্সি বার করবো। এলসিএম করে 60 হলো, 20 3 60, 12 5 7, 3টার এফিসিয়েন্সি, এখানে 5টার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে সে একদিনে ওই কাজটা করতে পারে, অর্থাৎ একদিনে x 3 ইউনিট কাজ করতে পারে, y দিনে কাজ 5 ইউনিট কাজ করতে পারে, তার এফিসিয়েন্সি বা দক্ষতা বাংলায় যদি বলো। তাহলে 9 × 5 অর্থাৎ y কি বলেছে, এবার 9 দিনে কাজটি করতে পারে। তাহলে y 9 দিনে করতে পারলে তার একদিনে করতে পারে 5 ইউনিট, তাহলে 9 দিনে করতে পারবে 9 × 5 অর্থাৎ 45। তাহলে বাকি আছে কত স্যার? বাকি আছে, টোটাল কাজ ছিল 60, 45 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে স্যার 15 ইউনিট কাজ। সেই 15 ইউনিট কাজটা আবার কে করবে? x করবে। x এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই চলে আসবে কত? 5। তাহলে x 5 দিনে কাজটি শেষ করবে। বলো বোঝা গেছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে। আর এই ধরনের প্রশ্ন তোমাদের মক টেস্ট ব্যাচে দেওয়াই আছে, যারা চাইছো মক টেস্ট ব্যাচ নিয়ে নেবে। আমি বারবার বলছি কোন লেভেলে প্র্যাকটিস করতে হবে সেটা তোমরা মক টেস্ট ব্যাচে শিখে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। নেক্সট দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে, একটা তোমাদের নল এবং চৌবাচ্চা বা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা পার্ট বলতে পারো তোমরা এটা। সেখান থেকে প্রশ্নটা দিয়েছি, বলেছে একটি নল দিয়ে একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 20 মিনিটে কি বলেছে? খালি হয়। এটা মাথায় রাখবে, একটা খালি হয় বলেছে, একটা পূর্ণ হয় বলেছে, ঠিক আছে? তো দেখো তাহলে জলাধারটি অর্ধপূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তোমরা হয়তো আগেও করেছো বা আমি তোমরা আগেও করিয়েছি, আর একবার দেখে নাও। তাহলে একটা জলাধার আমরা একটা নল ধরে নিই এ, আর একটা নল ধরে নিই আমরা বি। তাহলে একটি নল দিয়ে জল কি বলেছে, মানে জলাধারটি পূর্ণ হয় কত মিনিটে? 15 মিনিট, অর্থাৎ পূর্ণ হয়, তার জন্য একে আমরা প্লাস দিলাম। আর একটা দিয়ে খালি হয় কত মিনিটে বলেছে? 20 মিনিট, অর্থাৎ বিটাকে আমরা মাইনাস দিলাম। যেটা পূর্ণ হয়, এরকম পূর্ণ খালির অঙ্ক থাকবে না, যেটা পূর্ণ হয় সেটা তোমরা প্লাস হিসাবে ধরে নেবে, যেটা খালি হয় সেটা খালি মানে মাইনাস হিসাবে ধরে নেবে। অর্থাৎ নেগেটিভ মিনিং বোঝাচ্ছে, খালি হচ্ছে তাহলে মাইনাস হিসাবে ধরে নেবো, আর পূর্ণ হচ্ছে মানে পজিটিভ মিনিং বোঝাচ্ছে তাহলে প্লাস হিসাবে ধরে নেবো। এবার এটা আমরা সিম্পল সেই একই প্রসেস, এলসিএম নেবো বা লসাগু নেবো। তাহলে 15 4 60, 20 3 60। এবার দেখো এর ইউনিট বা এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4, আর বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, অর্থাৎ এ যদি 4 ইউনিট জল কি করে, বা 4 ইউনিট জল যদি ভর্তি করে, তাহলে বি 3 ইউনিট জল বের করে দেয়। তাহলে বেঁচে থাকতে কত ইউনিট আমাকে সেটাকে বলো। বেঁচে থাকতে কত? যদি তুমি 4 ইউনিট জল ধরো 1 ঘন্টায় ভরলে এবং 1 ঘন্টা দিয়ে আবার 3 ইউনিট জল বেরিয়ে গেল, তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে দেবো, 1 ইউনিট জল বেঁচে থাকছে স্যার, তাই না? তাহলে আমাকে জানতে চেয়েছে কি জলাধারটি অর্ধপূর্ণ, নোট দ্যাট, কি বলেছে? অর্ধপূর্ণ হতে কত সময় লাগবে, ওটা নোট করবে। এখানে কিন্তু বলেনি পূর্ণ হতে। তাহলে জলাধারটিতে ধরো এটাকে যদি আমরা 1 লিটার ধরে নিই এবং জলাধারটি ধরো না 60 লিটার জল ধরে, তাহলে তো আমাকে আমি বলে দিই, শুধু কি জানতে চেয়েছে জলাধারটি কত সময়ে পূর্ণ হবে? না, অর্ধপূর্ণ হবে। তাহলে জল ধরে 60 লিটার, তাহলে 60 এর অর্ধেক মানে কি 60/2, তাহলে কত লিটার জল সেখানে জানতে চেয়েছে সময় লাগবে, যে 30 লিটার জল সেখানে বা 30 ইউনিট জল সেখানে যদি আমরা ভর্তি করতে চাই তাহলে কত সময় লাগবে। তাহলে 30 লিটার জল, 1 লিটার জল ভরতে যদি 1 মিনিট টাইম লাগে, বা 1 মিনিটে যদি 1 লিটার জল যায়, তাহলে 30 লিটার জল যেতে 30/1 মানে কত সময় লাগবে? 30 মিনিট সময় লাগবে, তাই না? সিম্পল জিনিস। আবার বলছি দেখো, যারা বুঝতে পেরেছো ভালো কথা, না পারলে আর একবার বলছি দেখে নাও। বলেছে একটি নল দিয়ে একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 20 মিনিটে খালি হয়, অর্থাৎ একটা পূর্ণ বলেছে একটা খালি বলেছে, ঠিক আছে? তাহলে একটা পূর্ণ যখন বলবে তখন পূর্ণ বললে তার ক্ষেত্রে কি বোঝাচ্ছে? পজিটিভ মিনিং বোঝাচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে। আর খালি বললে নেগেটিভ মিনিং বোঝাচ্ছে, তার মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এ কি বলেছে? 15 মিনিটে কি বলছে? পূর্ণ হয়, এবং বি বলছে 20 মিনিটে খালি হয়। তাহলে একটা পূর্ণ একটা খালি, প্লাস মাইনাস। এবার সিম্পল এদের এলসিএম নেবো, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3। এলসিএম এ 60 করে 15 4 60, 20 3 60, অর্থাৎ এর ইউনিট বা এফিসিয়েন্সি হয়ে গেল 4, বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3। ব্যাস। এবার একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ আমি কি বলেছিলাম, এর এফিসিয়েন্সি 4 মানে এ ধরে নাও 1 ঘন্টায় 4 ইউনিট জল জলাধারটিতে পূর্ণ করছে, আর বি এর এফিসিয়েন্সি 3 মানে বি 1 ঘন্টায় 3 ইউনিট জল জলাধার থেকে বের করছে। তাহলে 1 ঘন্টায় তুমি 4 ইউনিট জল সেখানে ভর্তি করছো, অন্যজন 3 ইউনিট জল বের করে নিচ্ছে, তাহলে কত ইউনিট পড়ে থাকছে? 1 ইউনিট জল পড়ে থাকছে। ব্যাস, এটা বেরিয়ে গেল। এবার তারপরে স্টেপ কি জানতে চেয়েছে আমাকে, আমি ইউনিট বের করে ফেললাম 1 ইউনিট। তাহলে জলাধারটি অর্ধপূর্ণ হতে কত সময় লাগবে? পূর্ণ হতে বলা নাই কিন্তু, ওটা দেখতে হবে ঠিকঠাক। তোমরা পূর্ণ বলে 60 অ্যান্সার করে দিলে চলে হবে না। তাহলে ধরে নাও এই 60 ইউনিট জল, বা এটাকে যদি আমরা 60 লিটার ধরে নিই, তাহলে 60 লিটার জল এই জলাধারটিতে বা কুয়োটিতে বা চৌবাচ্চাটিতে ধরে, ঠিক আছে? তাহলে তার অর্ধেক মানে অর্ধপূর্ণ, মানে তাকে অর্ধেক জল ভর্তি করতে হবে।
তাহলে 60 লিটার যার ক্যাপাসিটি সেখানে যদি অর্ধেক করি তাহলে আমার কত হয়ে যাবে 30 লিটার। তাহলে 30 লিটার জল করতে আমার কত লাগবে, আমার ইউনিট কত বেরিয়েছে 1, তাহলে 30/1 করে দিলেই 30 অ্যান্সার চলে আসছে। বলো বোঝা গেছে, সিম্পল। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভিওস এক্সামে এসেছে। আর আমি লাস্ট বলছি তোমাদের, যারা চাইছো আজকের মধ্যে মক টেস্ট ব্যাচ নিয়ে নাও, আজকে সন্ধ্যা থেকেই কিন্তু তোমাদের মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে। মক টেস্ট ব্যাচ নিতে গেলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বারটা কি 6294958113। এই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে এবং মক টেস্ট ব্যাচ নিয়ে নেবে। বারবার বলছি, তোমরা হয়তো বাড়িতে অনেক প্র্যাকটিস করছো, কিন্তু কোন লেভেলে প্র্যাকটিস করতে হবে বা কোন মেথডে প্র্যাকটিস করতে হবে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছো না। তার জন্যই তোমাদেরকে বলছি মক টেস্ট ব্যাচটা নাও, সেখানে কোন লেভেল বা কোন মেথডে তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা তোমরা বুঝে যাবে। বোঝা গেছে? তো আজকে যে সমস্ত অঙ্কগুলো ছিল বা প্রশ্নগুলো করালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের পরবর্তী যেগুলো তোমাদের কমেন্টে জানাতে পেরেছি ওই বিষয়ে যদি ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং এরকম প্র্যাকটিস ক্লাসও নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ।